চেষ্টা করেছি, কখনো ব্যর্থ হয়েছি, কখনো সাকসেস এসছে। অনেক দল পরিবর্তন করতে বাধ্য করা, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা মুখে বলেন আর তার অন্যান্য নেতৃবর্গরা তার উল্টোটা করেন। মুখ আর মুখোশ আলাদা। দলের সাংসদ হয়ে চেপে বসলেন দলের মাথায়, এবং তখন থেকে আমরা প্রায় অসম্মানিত হয়েছি। একদিকে মিম আর একদিকে ডিম। মসজিদ থেকেও গ্রেপ্তার করতে কার্পণ্য করেনি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো মুসলমানকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে ভালোবাসেন না। বিজেপি যা বলছে ওয়াশিং মেশিন তাই শুনছে। এসবগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভণ্ডামি। মিমের পশ্চিম বাংলায় সেইভাবে কিছু কনস্ট্রাকটিভ ওয়েতে যেটা থাকা উচিত সেটা ছিল না। কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে, আর মুর্শিদাবাদের রাজনীতিতে দেখা যাচ্ছে পরিবর্তনের সুর। মানুষের জমে থাকা ক্ষোভ এবং উন্নয়নের অভাব, নানান হিসাব কিন্তু চাইছেন সাধারণ মানুষ। আর এবার সেই হিসাবের খাতা নিয়ে কিন্তু বসেছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বা বলা চলে সুপ্রিমো হুমায়ুন কবির। আজকে আমাদের মুখোমুখি প্রার্থীর এই এপিসোডে রয়েছেন হুমায়ুন কবির। নমস্কার দাদা। আপনার নমস্কার। নমস্কার। আজকে প্রশ্ন থাকবে মানুষের, আজকে জানতে চাইবো আমরা যে রাজনীতিতে কি চলছে, উনি কি ভাবছেন। দাদা, আমার প্রথম প্রশ্ন, এই ভোটে তো আপনি দুই কেন্দ্র থেকে লড়াই করছেন, এত জায়গায় দৌড়ে বেড়াতে হচ্ছে, রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন আপনি, এত এনার্জি কোথা থেকে আসছে আপনার? দেখুন, আমি বরাবরই রাজনীতিটা অন্তত যখন যেটা করেছি, একটানা 30 বছর কংগ্রেস করেছি, তখনও মনে প্রাণে দলটাকে করেছি, সর্বশক্তি নিয়োগ করে করেছি, চেষ্টা করেছি, কখনো ব্যর্থ হয়েছি, কখনো সাকসেস এসছে, কিন্তু কোনো ত্রুটি রাখেনি। একইভাবে আমার রাজনৈতিক জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক সমালোচনা, অনেক দল পরিবর্তন করতে বাধ্য করা, এইসবের মধ্যে দিয়ে আমি কখনো বামপন্থাকে মানিনি, বামপন্থার নীতিতে বিশ্বাসী ছিলাম না। ডানপন্থী পথ অবলম্বন করে ন্যাশনাল কংগ্রেস 1982 থেকে 2012তে রানিং বিধায়ক পদত্যাগ করে কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে সামিল হয়েছিলাম। যখন থেকে সামিল হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা মুখে বলেন আর তার অন্যান্য নেতৃবর্গরা তার উল্টোটা করেন। যতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাবার চেষ্টা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মুখে এক ধরনের, মুখ আর মুখোশ আলাদা, এক ধরনের কথা বলেছেন। তার ভাইপো 2014 সালে ডায়মন্ড হারবারের, তার আগে আপনারা জানেন 9 থেকে 14 প্রায়ত সোমেন মিত্র সেখানকার সাংসদ ছিলেন। তারপরে 14তে তিনি দিল্লিতে পড়াশোনা করতে করতে এসে দলের সাংসদ হয়ে চেপে বসলেন দলের মাথায়, এবং তখন থেকে আমরা প্রায় অসম্মানিত হয়েছি। আমাকে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা মেঘে যেমন বর্ষণ হয়, গর্জন হয়, ঠিক সেই রকম আমাকে 25শে ফেব্রুয়ারি 2015 আমাকে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হলো। আমি তো সেদিন কোনো অপরাধ করিনি, কিন্তু আমার একটাই দোষ ছিল, তৃণমূলের যারা তোলাবাজি করত, যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত, যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতো, তাদের
আমি প্রোটেস্ট করতাম। এই অপরাধে আমাকে কিন্তু আমি কংগ্রেস দলের রানিং বিধায়ক পদত্যাগ করে 18 মাসের মাথায় সেদিন 13ই মে 2011-তে আমি সার্টিফিকেট পেয়েছিলাম। তারপরে 20 নভেম্বর 2012 আমি পদত্যাগ করেছিলাম। সেই ব্যক্তির সঙ্গে তৃণমূলের নেতৃত্বরা কি দুর্ব্যবহার করেছিল, এমনকি সেই সাসপেন্ড করে দেওয়ার পরে বা 6 বছরের বহিষ্কার করে দেওয়ার পর আমাকে আবার সেই কংগ্রেসে ফেরত যেতে হয়েছে। কংগ্রেসে গিয়েও শান্তি নাই। সেখানে 2018-র পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সেই সময় মুকেশ কুমার এসপি এখানকার, আর এই শুভেন্দু অধিকারী ট্রান্সপোর্ট মিনিস্টার, তৃণমূলের দলের অবজারভার, এমনভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করেছিল। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলায় আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি মুসলিমদের পবিত্র জায়গা মসজিদ, সেই মসজিদের ভেতর থেকে পুলিশ জুতো পায়ে দিয়ে, মলয় চ্যাটার্জি বলে একজন ছিল ছোটবাবু, আর পিন্টু মুখার্জি ওসি, তার নেতৃত্বে মুকেশ কুমার এসপি, তাদের নেতৃত্বে আমাদেরকে মসজিদ থেকেও গ্রেপ্তার করতে কার্পণ্য করেনি। তার প্রতিবাদে আমি বিজেপিতে গিয়েছিলাম স্বেচ্ছায়। সেখানে গিয়েও অনেক বাধা, অনেক বিপত্তি। দিলীপ ঘোষ তখন রাজ্য সভাপতি বিজেপির, মুকুল রায় প্রয়াত হয়েছেন, উনি তখন অলরেডি 17 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে। ওনাদেরও সাঁড়াশি আক্রমণে পড়লাম। তখন রাজনাথ সিং হোম মিনিস্টার, কৈলাস বিজয়বর্গী বিজেপির প্রভারী ছিল এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত, তিনি আমাকে সামান্য সিকিউরিটির অর্ডার করে দিয়েছিল রাজনাথ সিংকে বলে, কিন্তু দিলীপ ঘোষ আর মুকুল রায়ের আপত্তিতে আমার সিকিউরিটিও হতে দেয়নি। তাই সেদিনকে আমি একদিকে তৃণমূলের রোষানল, তৃণমূলের আক্রমণ, অন্যদিকে যে বিজেপিতে গিয়েছি সেখানেও সর্বোচ্চ রাজ্য সভাপতি এবং মুকুল রায় সভাপতি সর্বভারতীয়, তারা আমার পিছনে লাগলো। কাজে আমরা আবার 17ই নভেম্বর 2019 বিজেপির প্রার্থী ছিলাম আমি 11 লোকসভায় মুর্শিদাবাদে, বিনা প্রচারে 2.5 লক্ষ ভোট পেয়েছিলাম। তারপরে আমি 17ই নভেম্বর বিজেপি ছেড়ে আবার চুপচাপ হয়ে গেলাম। তারপরে আবার প্রশান্ত কিশোর 2020 সালে আমাকে ডাকলো। প্রশান্ত কিশোরের সল্টলেকের সেই অফিসে 1 ঘন্টা 1-to-1 আলোচনা করে আমাকে বলেছিল রেজিনগরে প্রার্থী করবে আমার ছেড়ে আসা আসন। লাস্ট মুহূর্তে 2021-এর নির্বাচনের ফেব্রুয়ারি মাসের এন্ড এসে আমাকে বলল যে রেজিনগর হবে না, ভরতপুরে গিয়ে লড়তে হবে। তো সেই ভরতপুরে লড়তে গিয়েও সেখানকার দুজন তৃণমূলের ব্লক সভাপতি, 12টা 2018 সালে লুট করা পঞ্চায়েতের প্রধানরা, সেখানেও 9টা প্রধান আমার বিরুদ্ধে করেছে। 2 ব্লক সভাপতি, আজহারউদ্দিন সিজার ভরতপুর 2 আর নূর আলম ভরতপুর 1, তারা পুরো আমার বিরোধিতা। আমাকে ঘরে বাইরে লড়াই করে রাজনীতিতে টিকে থাকতে হয়েছে। আমি কোনোদিন উদ্যম হারাইনি, কোনো সময় চিন্তা করিনি, কোনো সময় ভেঙে পড়িনি। আমি আমার মনের জোরে উপরওয়ালায় বিশ্বাস করে, যে উপরওয়ালা ভাগ্যে যেটা লিখে কেউ রোধ করতে পারে না, সেই বিশ্বাস নিয়ে কাঁদি সাব ডিভিশনের 4টে সিট, খড়গ্রাম, বড়োয়া, কাঁদি আর ভরতপুর, সবার থেকে আমি বেশি মার্জিন নিয়ে উপরওয়ালার দয়ায় আমি জিতেছিলাম। তারপরেও আমাদের কোনো কথা শোনা হয়নি। 2রা মে 2021 যখন সার্টিফিকেট পেলাম বেলা 2টোর সময়, তারপরে অনেক প্রার্থীরা অনেক রাত্রি পর্যন্ত জিতল। জীবন কৃষ্ণ সাহা যে জেল কাস্টডিতে আছে, এ রাত্রি 11টার সময় সার্টিফিকেট পেয়েছিল। বিজেপি প্রায় জিতছিল করে লাস্টে 2700 ভোটে ও জিতলো, সবই আমরা সাক্ষী। কিন্তু মমতা ব্যানার্জি মুখে মুসলিমের কথা বলে, যে মুসলমান যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো, কিন্তু প্রকৃতপক্ষে কোনো মুসলমানকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে ভালোবাসেন না। বিজেপি সাম্প্রদায়িক দল, তারা মুসলিম বিরোধী, তারা করতেই পারে, তাদের করাতে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোট নিয়ে 3বার মুখ্যমন্ত্রী হয়ে তিনি যে ধরনের মুসলিমদের সঙ্গে দুর্ব্যবহার, মুসলিমদের প্রত্যেকটা গ্রামে বুথে
ব্লকে দ্বন্দ্ব লাগিয়ে রাখা, আজকে কই মানে বীরভূমের বকটুয়ের মতন ঘটনা ঘটে, আজকে কালীগঞ্জের উপনির্বাচনের পরে তামান্নার মতো 9 বছরের মহিলাকে তৃণমূলের গুন্ডাদের দ্বারা বোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, আজকে কলকাতার আরজি করে কি ঘটেছিল সবাই জানে, আজকে 25,752 জনের চাকরি চলে যায় 2016 প্যানেলে, বহু প্রাইমারি স্কুল আজকে বন্ধ, স্কুলে মাস্টার নেই, ছাত্র নেই, অব্যবস্থা প্রতিষ্ঠিত করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, আমাদের ন্যূনতম সম্মান দেয়নি মমতা ব্যানার্জি, তাই আমরা মানুষের কাছে সেটা তুলে ধরছি। মানুষ আমাদেরকে এত সাপোর্ট দিচ্ছে, এত সমর্থন করছে, এত দোয়া করছে, এত আশীর্বাদ করছে, আমি অভিভূত। আমি অত্যন্ত খুশি যে মানুষ আমাদের কথা শুনছে। মানুষ গত 1 এপ্রিল বুধবার আমি নওদাতে সভা করেছিলাম, আর মুখ্যমন্ত্রী বড়ুয়ার কিষাণ মান্ডিতে একটা সভা করেছিলাম। আমি মাত্র 14 মিনিট বক্তৃতা করেছি, আমার শেয়ার হয়েছে 7,200, আর মমতা ব্যানার্জি 22 মিনিট বক্তৃতা করেছে একই টাইমে, তার শেয়ার হয়েছে মাত্র 1,200। এখান থেকে দেখে নেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ কতটা ঘৃণা করছে, কতটা প্রত্যাখ্যান করছে, কতটা অ্যাভয়েড করছে, এটা থেকেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এই অব্যবস্থার কথা বললেন, শিক্ষার কথা বললেন, তো নওদা এবং রেজিনগর এই দুটো বিধানসভায় কোথাও গিয়ে একটা শিক্ষা এখনো ওখানে পিছিয়ে, কারণ কি অনেকটা মানুষ তারা লড়াই করছে অনেক পিছিয়ে। এই জায়গায়। এই যে নওদাতে তৃণমূলের যারা নেতৃত্ব, তারা মানুষকে বোম হাতে তুলে দিয়েছে, মারামারি করতে শিখিয়েছে, গুন্ডাগিরি করতে শিখিয়েছে, তোলাবাজি করতে শিখিয়েছে, কন্ট্রাক্টরি কাজ দেওয়ার নামে টাকা তুলতে শিখিয়েছে, মস্তানি করতে শিখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা রাখেন না? তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, সাইনা মমতাজ একটা ভদ্র পরিবারের মহিলা, যে বর্তমান ক্যান্ডিডেট, সে এক্সিস্টিং এমএলএ ছিল, তার কোনো কথাও নওদার চলেনি, আজকে তাকে আবার ভোট দেবে মানুষ, নওদার মানুষ? এসবগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভণ্ডামি, মুখ আর মুখোশ আলাদা, সেটা আজকে মানুষ জেনে গিয়েছে। মুর্শিদাবাদের শুধু নওদা না, রেজিনগর না, বেলডাঙ্গা না, দমকল না, জলঙ্গি না, গোটা মুর্শিদাবাদের 22টা বিধানসভার মানুষ তৃণমূলের সুপ্রিমোর চরিত্র জেনে গিয়েছে, তার মুখ আর মুখোশ আলাদা। তাই এবারের ভোটে মুর্শিদাবাদ থেকে একদম বিতাড়িত হবে তৃণমূল কংগ্রেস। নওদায় বারবার যে ক্ষোভ তৃণমূল প্রার্থীর, যে তৃণমূল প্রার্থী করে তার বিরুদ্ধে ক্ষোভ, এটাকে অ্যাডভান্টেজ দেবে আপনাকে কোথাও? আমার অ্যাডভান্টেজের বিষয় না, ক্ষোভের, কার ক্ষোভ বিক্ষোভ নিয়ে আমি রাজনীতি করি না, কার ক্ষোভ থাকলো, কার গোষ্ঠীদ্বন্দ্ব থাকলো, এটা আমার কাছে কোনো ইস্যু না। আমি মানুষের হয়ে কথা বলি, মানুষের হয়ে কাজ করি, মানুষের হয়ে উন্নয়নের কথা বলি, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, ন্যায় পথে চলার চেষ্টা করি, এটাই আমার সম্পদ, এটাই মানুষ আমাকে অনেক ভালোবাসে, মানুষ আমাকে অনেক নিজের মনে করে নেয়। আমি কারো গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমি চিন্তা করি না, কার সাথে কার লড়াই আছে, কার সাথে কার ঝামেলা আছে। আমরা এতদিন রাজনীতি, 43 বছরের ক্যারিয়ারে আমরা কোনোদিন রাজনীতিতে মারামারি লাগাইনি, দ্বন্দ্ব লাগাইনি, গ্রুপবাজি করিনি, আমাদের এটা করার প্রয়োজন হয় না। আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে নিয়ে চিন্তা করি, মানুষের মঙ্গল কামনায় চলি, কাজেই মানুষ আমাদেরকে ভালোবাসে। আপনার এবং মিমের জোট, এই জোটকে নিয়ে মুখ্যমন্ত্রী নিশানা করলেন আপনাকে, এইটা আপনি কতটা গুরুত্বপূর্ণ দেখছেন? দেখুন, মিমের পশ্চিম বাংলায় সেইভাবে কিছু কনস্ট্রাকটিভ ওয়েতে যেটা থাকা উচিত সেটা ছিল না। এর আগেও মিম বিক্ষিপ্তভাবে পশ্চিম বাংলায় রাজনীতিতে ভোটে অংশগ্রহণ করেছে, সেইভাবে কোনো মানুষের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা সেটা প্রকাশ পায়নি। কিন্তু এবারে আমি যখন নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি করি, আমি সিপিএম এর সঙ্গেও জোট করতে চেয়েছিলাম। আমার সারা জীবনের নীতি ডানপন্থী, সেটা ভুলে গিয়েও বামপন্থীদের সিপিএমকে খাতা খোলানোর জন্য বা আইএসএফকে তাদের সিট সংখ্যা বাড়ানোর জন্য আমি চেয়েছিলাম।
এবং ওরা প্রথমেই শর্ত দিয়েছিল যে মিমের সঙ্গে জোট করা যাবে না, আমরা করব। তারা যখন শেষমেশ করেনি, আমি শুরু থেকেই মিমের সঙ্গে কথা বলে রেখেছিলাম। সেই আসাদুল্লাহ ওয়াইসি একজন ভারতবর্ষের মুসলিমদের একটা স্ট্রং ম্যান, ভালো ফিগার, ভালো বক্তা, সুশিক্ষিত মানুষ, লন্ডনে ব্যারিস্টারি পড়ে আসা মানুষ। তার মুসলমানদের কাছে প্রচুর অ্যাকসেপ্টেন্স আছে, গুরুত্ব আছে। তাই তাকে ফেসটাকে সামনে রেখে বাংলায় আমি আমার যে নতুন দল, সেই দলেরও উপকার হবে, তিনারও যদি কিছু রাজনৈতিক ওয়ার্কার বা কর্মী বা তার সহকর্মী বা সংগঠন শক্তিশালী হয়, তাহলে আখেরে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, লোকসভা নির্বাচন সবেই আমরা জোট করে আগামী দিনে ওয়াইসি সাহেবকে গার্জেন মেনে বাংলায় আমি নেতৃত্ব দেব, ওয়াইসি সাহেব হায়দ্রাবাদে নেতৃত্ব দেবে। আমাদের এই কম্বাইন্ডে দেখুন না কি হয় আগামী দিনে। এটা তো গেল আপনার রাজনৈতিক সত্তা, আপনার একটা পার্সোনাল দিকও রয়েছে। পারিবারিক অনেক ঝামেলা চলে, সবসময় কিছু মন খারাপ থাকে, তখন কি করে নিজেকে মোটিভেট কি করে করেন যে মাঠে নামতেই হবে, আজকে লড়াই করতে হবে মানুষের জন্য? দেখুন, আমার পারিবারিক খুব একটা সমস্যা নেই বা আগামী দিনেও হবে বলে আমি মনে করি না। আমার ছোট্ট পরিবার, আমার মা এখনো বেঁচে আছেন, 99 এজ, তিনি এখনো ভালোভাবে কথা বলতে পারেন। আমাদের ডায়াবেটিস আছে, আমার 63 বছর এজ, আমি এখনো ইনসুলিন নিয়ে চলতে হয়। আমি রসগোল্লা খেতে পারি না, ডাক্তারের নিষেধ আছে। আমার মা প্রতিদিন 4-6টা রসগোল্লা খান। তো আমার পারিবারিক কোনো চিন্তা বা সমস্যা বা কিছু নেই। আমি, আমার মিসেস, আমি, আমার ছেলে, ছেলের বউ আর তার একটা বাচ্চা, এই নিয়ে আমাদের ছোট্ট পরিবার। আমার মা বড়দা বা মেজদাদের বাড়িতে থাকে, মেজদা আমার বাবার পৈতৃক বাড়িতে থাকে, আমি আলাদা বাড়িতে থাকি, বড়দা আলাদা বাড়িতে থাকে। বড়দার 2টো ছেলে চাকরি করে, আমার মেজদার 4টে ছেলে, 3টে চাকরি করে, ছোটটা আবার আমার কাছে থাকে, আমার বিজনেস দেখে। এসব আমাদের পারিবারিক কিন্তু কোনো ঝুট ঝামেলা বা বিশেষ করে মুসলিম পরিবারের মধ্যে অনেক বিবাদ ঝামেলা, সম্পত্তি নিয়ে, জমি জায়গা নিয়ে, সামান্য সামান্য স্বার্থ নিয়ে অনেক দেখেছি আমরা, আমার গ্রামেই দেখেছি। হ্যাঁ হয়, কিন্তু আমার পরিবারের মধ্যে সব পাবেন না। আমার বাবা 2007 সালের 7ই ডিসেম্বর মারা গেছে। মা এখনো 99 এজ, বললাম 99 বছর বয়স, এখনো সাবলীলভাবে চলাফেরা করে, এখনো নিজেই উজু করে নামাজ পড়ে, এখনো নিজেই বলছে তো আমি রসগোল্লা খাওয়া নিষেধ, আমার মা ডেলি 4-6টা রসগোল্লা, কলা, ফল যা বলবেন খায়, কোনো অসুবিধা হয় না। আর আমার দাদারও বয়স 78 বছর, মেজদার বয়স 69 বছর, আমার বয়স 63 বছর। মধ্যেখানে আমার 2 ভাই মারা গেছে, 2 বোনের মধ্যে এক বোনও মারা গেছে ব্যান্ডেড হয়ে গত বছর। তারপরে আমাদের ফ্যামিলির মধ্যে কোনো সেইভাবে কোনো স্বার্থর ব্যাপারও নাই, সব নিজের নিজের মতো করে তারা চলে। আমার মেজদার 4 ছেলে, বললাম, একটা পুলিশে, 2টো হাই স্কুলে, বাকি ছোটটা সেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, অনার্স গ্র্যাজুয়েশন কেন কলেজ থেকে করে, সে চাকরি পায়নি, সে আমার ব্যবসাটা দেখে, আমি তাকে যা নির্দেশ করি সে তাই শুনে। এইটাই হচ্ছে ব্যাপার। আমার ছোটোখাটো, আমার ছেলে আমার সংসারের দায়িত্ব সেরকম করে নেয় না, সবটাই গার্জিয়ান হিসাবে আমি পরিচালনা করি। আমার বাড়িতে কিছু 3টে মহিলা পরিচয়টার কাজ করে, 2টো ছেলে বাজার করার কাজ করে। আমাদের সময় কম, আমাকে রাজনীতি নিয়ে ডুবে থাকতে হয়, কাজে আমাদের হেল্প করার প্রচুর লোক আছে। আমরা এমন ব্যবহার কারোর সাথে করি না যে আমাদেরকে কেউ সাংসারিক জীবনে বা আমাদের পারিবারিক জীবনে আমাদেরকে কেউ ঘৃণা করবে বা আমাদেরকে কেউ অবজ্ঞা করবে বা আমাদের কাছ থেকে কেউ দূরে সরে যাবে, এরকম ব্যাপার না। আমার যারা কাজের বাড়ির লোক আছে তাদেরকেও আমি অত্যন্ত সম্মানের সঙ্গে, তাদের বাড়িতে কাজের লোক মানে তাদেরকে আমি কোনো অবহেলা করি না। তাদের বিপদ আপদ হলে দেখি, তাদের যে কোনো সমস্যা হলে দেখি। তেমনি আমার বাড়ির যে ছেলে কাজের লোক আছে তাদেরও পরিবারে কোনো সমস্যা হলে, ভালো মন্দ হলে, কোনো কিছু ট্রিটমেন্টের দরকার হলে সবটাই দেখে নিই। কাজে আমার এগুলা ক্যাজুয়াল, একদম নর্মাল,
কোনো সমস্যায় আমি চিন্তিতই থাকি না। কোনো সময় যে আমার বাড়িতে সমস্যা নিয়ে আমি চিন্তিত থাকি না। কোনো সময় আকস্মিকভাবে কারোর সঙ্গে, ছেলের সঙ্গে বা কারোর সঙ্গে একটু মতবিরোধ হয়, ও রাত্রিতে হলে সকালে আবার মিটে যায়। মানে পরিবার আপনার একটা মূল শক্তির চাবিকাঠি। একদম। আমার মিসেস তো পুরো আমাকে সাপোর্ট দেয়, পুরোপুরি। আমার খাওয়া দাওয়া, আমার ওষুধ ঠিক মতো খাচ্ছি কিনা, ঠিক করে চলাফেরা করছি কিনা, কোথাও মিটিং করতে গেলে সেখানে যাতে সুস্থভাবে আছি কিনা, প্রচণ্ডভাবে তার দায়িত্ব। কাজেই আমার মানে কি বলবো, আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন কিন্তু অত্যন্ত সুখের। কোনো সমস্যায় আমরা কোনো সময় ফেস করি না। শেষ প্রশ্ন দেব। অধীরবাবু লোকসভা ভোটের আগে বলেছিলেন যদি হারেন তাহলে বাদাম বিক্রি করবেন। আপনার কি পরিকল্পনা, যদি হয় কিরকম কিছু, ভুল দিকে এগোই? দেখুন, ওটা কথার কথা উনি বলেছিলেন। আমি কোনোদিন ওই ধরনের কারো মুখরোচা কথাবার্তা, যে আমি রাজনীতিতে যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের যেমন জিতাটাকেও উপভোগ করতে হয়, তেমনি যদি কোনো কারণে মানুষ তাকে অ্যাভয়েড করে, প্রত্যাখ্যান করে, বা তাকে যদি হারিয়ে দেয়, হারটাকেও মেনে নিতে হয়। আমরা এটা আমাদের পলিটিক্স জীবনে একদম পঞ্চায়েত থেকে শুরু করেছি, পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ, তারপরে এমএলএ, এমপিতেও কন্টেস্ট করেছি, এমপিতে হেরেছি, হাসি মুখে মেনে নিয়েছি। এটা রাজনীতি করতে গেলে আমি শুধু জিতবো আর সবাই হারবে, এটা হতে পারে না। আমিও জিততে পারি, আমিও হারতে পারি। আমার এ নিয়ে কোনো মতেই কোনো অনুশোচনা হয় না, বা এ নিয়ে কোনো তাপ উত্তাপ থাকে না। আগামী দিনে ভোট আর আমজনতা উন্নয়ন পার্টি কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। বাদবাকি চৌঠামে রেজাল্ট, সেই রেজাল্টের দিনই সবটা পরিষ্কার হয়ে যাবে। নমস্কার। নমস্কার। অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে। মমতা ব্যানার্জির সাথে বল বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক কাটতে হতে হবে। আর হুমায়ুন কবির